তারাচরণকে লোকজন স্ত্রৈণও বলে না ঠিকই, তবে স্ত্রী প্রফুল্লকে সে যতটা ভালোবাসে এ তল্লাটের আর কোনো স্বামী তার স্ত্রীকে অতখানি ভালোবাসতে পারে না। অবশ্য পারা সম্ভবও নয়। গোপীবল্লভপুরের তারাচরণ চাটুর্যের মতো মানুষ সত্যিই বিরল। তারাচরণদের ব্যবসায়ী পরিবার, জমি জমা টাকা কড়ি ইত্যাদি বড় কম নেই তাদের। সংসারে সুখ শান্তিটাও যথেষ্ট আছে। মাথার উপর এখনো বাবা মা আছেন। সব মিলিয়ে বেশ ভরাট একটা সংসার। কিন্তু এত সুখের মধ্যেও ছোট একটা কাঁটা যেন রোজই খচখচ করে। সংসারে সব থেকেও অনেক কিছুই নেই। আর তাই তারাচরণের মা বাবা আড়ালে দীর্ঘশ্বাস ফেলেন। প্রফুল্ল জানে শ্বশুর শাশুড়ি তাকে দুঃখ দিতে চান না, কিন্তু সে নিজেও যে এই সংসারের চাহিদাটা বুঝতে পারে না এমনটা তো নয়। এই বিরাট কারবার, এত সম্পত্তি, এত জমি জায়গা, এসবের উত্তরাধিকার কই? এই চাটুর্যে বংশকে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু দিয়ে ভরিয়ে দিতে পারলেও কোনো সন্তান দিতে পারেনি প্রফুল্ল। আর এই অপূর্ণতার ক্ষেতটা তার মতো করে আর কে বোঝে? তাই তারাচরণের আরও একটা বিয়ের সম্ভাবনা নিয়ে গ্রামের পড়শিরা যখন লুকিয়ে কানাকানি শুরু করে দিল, এই প্রফুল্লই সেই কথাটাকে তাদের রান্নাঘরে টেনে এনেছিল। সেদিনের কথা বেশ মনে পড়ে তার। পুকুরে স্নান সেরে জল নিয়ে তুলসীতলায় প্রণাম করে বাড়িতে তখন ঢুকতে যাবে সে। এমন সময় দরজার গোড়ায় ঘোষগিন্নি আর বারিক গিন্নির সঙ্গে দেখা। নিজেদের মধ্যে কিছু একটা কানাকানি করছিল তারা। হঠাৎ প্রফুল্লকে দেখেই কথাটা চাপা দিয়ে কুশল পর্ব সেরে কোনো রকমে পাশ কাটাতে পারলে তারা যেন তখন বাঁচে। তবে প্রফুল্লর আর কিছুই বুঝতে বাকি থাকেনি। কলসিটা কাঁখে নিয়েই রান্নাঘরে এসে দাঁড়ালো প্রফুল্ল। শাশুড়িমা তখন কর্তামশাইয়ের রান্নাটা চাপিয়েছেন। কড়ায় ছ্যাঁকছকনি থামতেই প্রফুল্ল বলল, মা। হ্যাঁ, তোমার কাছে একটা অনুমতি নিতে এলাম মা। কিসের অনুমতি বৌমা? শোনো না মা, বলছি কি তোমার ছেলের আবার একটা বিয়ে দাও না। কি? ঘরে একটা ফুটফুটে ছেলে আসুক। হ্যাঁ, আমি তো আর কিছুই দিতে পারলাম না তাকে। ও কি মা, এসব কি বলছো তুমি? কিছু দিতে পারোনি মানে? বৌমা, এই সংসারটাকে তুমি তো বুক দিয়ে আগলে রেখেছো মা। না মা, আমি বলছি শোনো। দেখো বৌমা, আমার খোকার যা কিছু আয় পয় সে তো সবই তোমার গুণে। তুমি হলে এই সংসারের লক্ষ্মী। ছিমাছি, এমন করে কেঁদো না মা। এই সংসারে কোনো অবলম্বন তো আমি দিতে পারিনি মা। আজ এত দিন হয়ে গেল, কই তোমরা তো নাতি নাতনির মুখ দেখতে পেলে না মা। বৌমা, বিষয় সম্পত্তি, ব্যবসা, জমি জায়গা এসব কে দেখবে মা? কে দেখবে? আর কদিন বাদে তো ওরও জীবনের ওপর বিরক্তি আসবে। আর তাছাড়া আমাকেও তো কেউ মা বলে ডাকলো না মা। মা ডাকটা না শুনেই মরে যাব, এমন পোড়া কপাল আমার। কি করবে বলো বৌমা? সবার কপালে তো ভগবান সবকিছু লেখেন না। সবার কি আর সব সুখ সয় বৌমা? ঈশ্বরের ইচ্ছে না হলে মানুষের আর কি বা করার আছে বলো? আছে মা, আছে। মানুষকে এত ঠুঁটো করে রাখেননি ভগবান। বরং আমি বলি কি, তোমার ছেলের জন্য আরেকটা বউ নিয়ে এসো না মা। হ্যাঁ না মা,
ভেবে দেখো, সেই বউয়ের কোলে তোমাদের একটা নাতি এলে কেমন হবে? হ্যাঁ বৌমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, হ্যাঁ আমি বলছি। আমার নিজের বোন থাকলে আমি এক্ষুনি তাকে এ বাড়ির বউ করে আনতাম মা, কিন্তু আমার তো আর বোন নেই। তা যাকে তো তোমরা আর অমত করো না মা, অন্তত অন্তত আমার মুখে দেখে থাকে। হ্যাঁ তোমাকে আর কি বলি বৌমা, আমার সতীলক্ষ্মী বউ তুমি। কদিন আগেই তোমার শ্বশুর মশাইও এমনই একটা কথা। তাহলে আমি মেয়ে দেখি মা। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, মেয়ে দেখি বললেই তো আর হয় না মা, খোকার মতো নিতে হবে। সে কি আর সহজে মানবে মা? কোনো সত্য শ্বশুর শাশুড়ির মত আছে জানতে পেরে স্বামী তারাচরণের মতি ফেরাতে উঠে পড়ে লেগেছে প্রফুল্ল। অবশেষে অনেক চেষ্টা, আদর আবদার আর অনেক অভিমানের পরে এই সবে গত রাতে একটু নিমরাজি হয়েছে তারাচরণ, কিন্তু তার যুক্তিটাকেও একেবারে ফেলে দিতে পারেনি প্রফুল্ল। তারাচরণের প্রশ্ন হলো, নতুন বউ ঘরে এলে প্রফুল্লর স্থান কোথায় হবে? যে কোনো স্ত্রী এই প্রশ্নের সামনে শিউরে উঠবে, কিন্তু নিজের মন আর স্বামীর ভালোবাসার প্রতি একটু বেশি আস্থা রাখে প্রফুল্ল। তারাচরণের ভয়টা হেসে উড়িয়ে দেয় সে। কি যে বলো না, তার ঠিক নেই। আমার আবার ভয়টা কিসের শুনি? একটা ছোট বোনই তো আসবে, কোনো শত্রুর তো আর আসছে না এ বাড়িতে, তা তাকে আমি হিংসে করতে যাব কেন? হুম